students, welcome to my online class. I am Farjana bint Ahmed, lecturer in English of Dav Gandhi Government Degree College. How are you in this epidemic time? Hope you are well. Alhamdulillah, I am also well. However, in this time, please stay at home, be safe and try to attend your online classes regularly. May Allah bless us. So now, dear students, come to the point. Today, my topic is right form of verb. We will discuss right form of verb. Before discussing this topic, we have to know the primary idea on verb. What is verb? Verb is the action of a noun. What is noun? Noun is the name of anything. Verb is a very important part of speech. We can compare verb with the heart of a human body. If we compare parts of speech with human body, easily we can understand without heart, a human being cannot alive for a second. Just like without verb, a sentence cannot be completed. So, in this point, we can understand that verb is so much important to make a complete sentence, right? Now, verb. Now come to the classification of verb. Firstly, we can classify verb into two groups: finite and non-finite. In this point, dear students, for your interest, I can switch over in Bangla. For instance, প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্ত থেকে বাংলাতে কিছুটা উদাহরণ না দিলে তোমরা গ্রামারটা ঠিকঠাক বুঝতে পারবে না। যেহেতু ইংলিশটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, আমি যদি কমপ্লিটলি ইংলিশে ক্লাসটা নিই তাহলে তোমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হবে। হ্যাঁ বুঝবে, 100% বুঝতে পারবে না। তোমাদের 50% হয়তো বোধগম্য হবে, 50% হবে না। কেন? কারণ ইংলিশ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না। আমরা ছোটবেলা থেকে বাংলাতেই শিখেছি, সব বাংলাতেই বড় হয়েছি, ইংরেজি একটা অপশনাল সাবজেক্ট হিসাবে পড়েছি, শেখার জন্য শিখেছি। বাট মাদার ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আমাদের শুধু বই থেকে শিখিনি, আমরা মায়ের পেট থেকে পড়েই শিখেছি। সো মাদার ল্যাঙ্গুয়েজে বোঝা আর একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বোঝা, ফরেন ল্যাঙ্গুয়েজে বোঝা অনেক পার্থক্য আছে। সো এই মুহূর্ত থেকে আমি তোমাদের কিছুটা ইংলিশ কিছুটা বাংলাতে শেখাতে যাচ্ছি। বাংলাতে বুঝলে তোমরা 100% না হলেও 90% সহজে বুঝতে পারবে। সো দেখো, এখন আমরা চলে আসি ভার্বের দুইটা ফর্মে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা খুব সহজে চেষ্টা করব এটা বোঝার ফাইনাইট কি নন ফাইনাইট কি। ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, ভার্বটা হচ্ছে ক্রিয়া, কাজ, কাজ করা, নট কাজ। কাজের নাম হচ্ছে নাউন, বাট কাজ করাটা হলো ভার্ব। ওকে, এখন আসো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা শব্দটা একটু কঠিন লাগতে পারে। সমাপিকা মানে কি? যেটা সম্পূর্ণ করতে পারে তাকে বলা হয় সমাপিকা। তাহলে সম্পূর্ণ করা মানে কি? এখানে বলা হচ্ছে মনের ভাব যে প্রকাশ কমপ্লিটলি প্রকাশ করতে পারে, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। সো
ফাইনাইট ভার্বটা হচ্ছে কোনটা, যেই ভার্ব আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে সেটাই হবে ফাইনাইট ভার্ব। উদাহরণে চলে যাই, আমরা বাংলাতে যদি বলি, বলতে পারি ভাত, আমি ভাত খাই। ওকে, আই ইট রাইস। এখানে ইট খাওয়া, এটা একটা কাজ করা বোঝাচ্ছে, তার মানে এটা একটা ভার্ব। তাহলে খাই এর ইংরেজি কি, ইট। আই ইট রাইস। লেট মি রাইট। I eat rice. Okay? Here, লক্ষ্য করো যে eat এটা হচ্ছে আমাদের ভার্ব। বাংলাতে বললে খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই, I eat rice। এই ইটটাকে বলছি ভার্ব। এটা কি ভার্ব? খুব সহজে আমরা বুঝতে পারছি, আমি ভাত খাই। এখানে কোনো কোশ্চেন থাকছে কি? আমি ভাত খাই তারপর কি করব? নো, কোনো কোশ্চেন নাই, আমি সম্পূর্ণরূপে প্রকাশ করে ফেলেছি। এরপর যদি আমি কিছু বলতে চাই, আমি ভাত খাই কখন, কিভাবে, কোথায়, কার সাথে, কি দিয়ে, এই টাইপগুলো যদি আমি কোশ্চেন করি সেগুলো হয়ে যায় এক্সটেনশন। বাট আমার এই কথাটুকু কিন্তু কমপ্লিটলি প্রকাশ পেয়ে গেছে যে আমি ভাত খাই। ওকে, এখন আসো যদি বলি গোয়িং হোম আই রাইস। কথাটা বললাম, হতে পারে আমরা কলেজ থেকে যে, হতে পারে বাজার থেকে যে, হতে পারে কোথাও মার্কেটে গেছি সেখান থেকে যে ভাত খাই, হতে পারে। তো আমরা কথাটা কেমন করে বলি? তোমার যদি বলা হয় তুমি কখন ভাত খাও, কলেজ থেকে যে কখন ভাত খাও, না কলেজ থেকে যে ভাত খাই। সো আমি বলছি বাড়ি যেয়ে ভাত খাই। বলতে পারি যে কলেজ থেকে জিজ্ঞেস করলাম তোমাদের কাউকে যে তুমি কখন ভাত খাও, তুমি আমাকে বলবা বাড়ি যেয়ে ভাত খাই। কথাটা বলতে পারি। এখন দেখো এখানে দুইটা ভার্ব পেয়েছি আমরা, একটা হচ্ছে গো, একটা হচ্ছে ইট। কোনটা মানে ভাব কমপ্লিটলি প্রকাশ করেছে? আই রাইস, আমি ভাত খাই। কোনো কোশ্চেন নাই, কোনো কোয়ারি নেই। এখন যদি বলি গোয়িং হোম, কিচ্ছু বলছি না, আমি জাস্ট বলছি গোয়িং হোম, বাড়ি যেয়ে। যাওয়াটা একটা ভার্ব, গো একটা ভার্ব, কিন্তু যখন বলছি বাড়ি যেয়ে, একটা কোয়ারি থেকে যাচ্ছে, কি সেটা? আমি বলছি বাড়ি যেয়ে, কিন্তু তারপর কি করি? একটা কোশ্চেন খুব সহজ চলে আসছে, বাড়ি যেয়ে কি করব, বাড়ি যেয়ে কি করি, বাড়ি যেয়ে কার সাথে দেখা করি, অনেক অনেক। অর্থাৎ বাড়ি যেয়ে পরে একটা সুন্দর কোশ্চেন আমাদের থেকে যাচ্ছে, যেটা দিয়ে আমরা সেন্সটা কমপ্লিট করতে পারি। যেই কোশ্চেনটা সলভ করে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি, রাইট? তো যদি কোনো সেন্টেন্স এভাবে শুরু হয়, অর্থাৎ আই ইট রাইস বলি, তাহলে এখানকার যে ভার্বটা এটা কমপ্লিটলি মনের ভাব প্রকাশ করে ফেলে, এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কিন্তু যেই সেন্টেন্সটা শুরু হয়েছে এভাবে, গোয়িং হোম আই ইট রাইস, গোয়িং হোম আই ইট রাইস, এখানে এ একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোয়িং বলেছি আমরা, গোয়িং আর ইট দুইটা ভার্ব আছে একটা সেন্টেন্সে। গোয়িং হোম আই ইট রাইস, বাড়ি যেয়ে আমি ভাত খাই। সো এখানে দেখো বাড়ি যেয়ে বলেছি মানে এটা সম্পূর্ণ হচ্ছে না। যেটা সম্পূর্ণ হচ্ছে না সেটাকেই বলবো অসমাপিকা ক্রিয়া, যেটা সম্পূর্ণ করতে পারে না। আর যেটা সম্পূর্ণ করছে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা অবশ্যই সমাপিকা ক্রিয়া। তাহলে এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, আর এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। শিক্ষার্থীরা, এখানে আমি একটা কথা বলতে চাই, গ্রামার ক্লাস, ম্যাথ ক্লাস এগুলো খাতা কলম ছাড়া সম্ভব না। সো তোমাদেরকে সাথে অবশ্যই লেকচার শোনার সাথে সাথে আমি লেকচার ডেলিভারি দিচ্ছি। এইটা তোমাকে বাংলায় বলি বা ইংলিশে বলি, নট ম্যান্ডেটরি। এটা দরকার যে তোমার গ্রামার যখন শিখতে আসছো, তোমাকে অবশ্যই সামনে বইটা ম্যান্ডেটরি না, খাতা এবং কলম। খাতা এবং কলম সব সময় তোমাকে একবারে রেডি রাখতে হবে। আমি যখনই কিছু শেখাবো, আমার মুখের কথা তোমার সব সময় মনে থাকবে না, বাসায় গেলে সব ভুলে যাবে। দিস ইজ ফ্যাক্ট। যখনই তুমি আমার কথাগুলো খাতায় রূপদান করবে, আমি যা লিখবো সেটা লিখবে, তখন
তখন বাসায় গেলে অবশ্যই তোমার মনে হবে ম্যাডাম এটা বলেছিল, এটা লিখেছিল। তখন উদাহরণগুলো মাথায় খেলবে, তখন সহজে বুঝে ফেলবে ব্যাপারটা। কিন্তু তারপরে কিছু কোয়েশ্চেন থাকবে, তখন বুঝবে তুমি কোন জায়গাগুলোতে বুঝতে পারোনি। তখন তোমার সুবিধা কি, ওই জায়গাগুলোতে মার্ক করে রাখলে। খাতা যদি এখন লেখো তাহলে কি হবে, তখন তোমার ওই মার্ক করার সুযোগটা থাকবে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি। ওকে ফাইন, পরের ক্লাসে ম্যাডামকে আমি কোশ্চেন করবো। ওকে, এটা হলো নিয়ম। তুমি যখন আমার ক্লাসটা করছো অবশ্যই এই লেখাগুলো লিখবে, বাসায় প্র্যাকটিস করবে। যখন বুঝবে যে না এই জায়গাটা আমি বুঝতে পারিনি, অন্য কানে কলম দিয়ে কালার পেন দিয়ে মার্ক করে রাখবে এবং বলবে যে পরের ক্লাসে কিংবা অনলাইন, যেহেতু ক্লাস থ্রু অনলাইন, আমাদের গ্রুপে তুমি দিয়ে দিবা যে ম্যাডাম আমি এই জায়গাটা বুঝতে পারিনি। তখন আমি সাথে সাথে তোমাকে চেষ্টা করব কোশ্চেনটার অ্যান্সার করার। ওকে, তাহলে তুমি এখান থেকে যা শিখছো বাসায় যে আরো বেশি করে, যদি এখান থেকে ক্লাস থেকে তুমি 20% শেখো, বাসায় গেলে আর 10% শিখলে, আর প্রশ্ন করার পরে আরো 20% শিখলে 70% তোমার হয়ে যাচ্ছে। সো খাতা কলম রেডি, যা লিখবো সেগুলো তোমাদেরও লিখে নিতে হবে। এখন দেখো আমরা ফাইনাইট আর নন ফাইনাইটটা খুব ক্লিয়ারলি হয়তো বুঝেছি। যদি না বুঝতে পারো, গ্রুপ খোলা আছে, গ্রুপে অবশ্যই মেসেজে আমাকে জানাবে যে আমরা এই জায়গাটা বুঝতে পারি না। আমরা আরেকটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি। ওকে, আমরা এটা বলতে পারি attending English class we can understand, ভালো করে খেয়াল করো, attending English class we can, ওকে এখানে ক্লাসেস লিখে দাও, attending English classes we can understand the topic clearly. ওকে, খেয়াল করো, attending English classes we can understand the topic clearly। এখানে আমাদের প্রথমেই বুঝতে হবে আসলে ভার্ব কোন জায়গায় আছে। অ্যাটেন্ড করা আমরা অনেক ব্যবহার করি, আমরা ইংরেজিতে কথা বলি বা না বলি, ছোটখাটো ক্লাসে পড়ি বা অনেক বড় ক্লাসে পড়ি বা টিচার বা যে কোনো জব করি, আমরা খুব বেশি ব্যবহার করি অ্যাটেন্ড করেছিলাম, ওই মিটিংটাতে অ্যাটেন্ড করেছিলাম, ওই পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম। অ্যাটেন্ডটা খুব সহজ একটা শব্দ। অ্যাটেন্ড করা মানে কি, অংশগ্রহণ করা। তাহলে ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করে, অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাসেস। ওকে, মানেটা কি, ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করা এটা অবশ্যই একটা ভার্ব, এটা তো কাজ করা বোঝাচ্ছে। তাহলে এই অ্যাটেন্ডিংটা আমরা বলতে পারি ভার্ব। ওকে, তারপরে আসো, এটা হলো আমাদের সাবজেক্ট, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। এইখানে খেয়াল করো, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ক্লিয়ারলি। এখন এর মধ্যে কোনটা বেশি ক্লিয়ারলি আমার মনের ভাব প্রকাশ করছে, কোনটা ছাড়া সেন্টেন্স হচ্ছে না, আর কোনটা ছাড়া সেন্টেন্স মানে কমপ্লিট হচ্ছে, কোনটা ছাড়া কমপ্লিট হচ্ছে না, কোনটা দিয়ে কমপ্লিট হচ্ছে। ওকে, এখানে আমরা দেখো অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাসেস বলেছি। যদি আমি এইটুকু শুধু বলে বসে থাকি যে ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করে, কমপ্লিট হচ্ছে কি, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। তারপর কি, ইংরেজি ক্লাসে অ্যাটেন্ড করে কি কি করি, কি শিখি, একটা কোশ্চেন থেকে যাচ্ছে। এখানে আমরা কিন্তু কমপ্লিট সেন্স পাচ্ছি না। সো খুব সহজে আমরা বুঝতে পারছি এটাকে বলবো কি, নন ফাইনাইট ভার্ব। ওকে, সেকেন্ডলি we can understand the topic clearly। we can understand বলেছি, এখানে দেখো তো এই ভার্বটা খেয়াল করো, we can understand, আমরা টপিকটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারি, আমরা টপিকটা পরিষ্কারভাবে বুঝতে পারি, যে কোনো টপিকই হতে পারে, আমি জাস্ট লিখেছি। তো টপিকটা সে যে টপিকই হোক পরিষ্কারভাবে বুঝতে পারি। তো আমরা টপিকটা পরিষ্কারভাবে বুঝতে পারি, এই কথা বলার পর কোনো কোশ্চেন থাকে? নো, থাকছে না, কারণ আমি এরপরে কি করি, সেটা এক্সটেনশন হয়ে যাবে। একবারে ইম্পর্টেন্টলি কোনো ইম্পর্টেন্স নেই, এক্সটেনশন নিয়ে আসার কোনো ইম্পর্টেন্স নাই, এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে সেন্টেন্স। কি সেটা,
we can understand the topic clearly. আমরা টপিকটা খুব সহজে বা বিষয়টা খুব সহজে বুঝতে পারি। ওকে, এখন পুরো সেন্টেন্স যদি আমি বলি অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাসেস উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ক্লিয়ারলি, সেন্টেন্সটার বাংলা হচ্ছে ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করে বিষয়টা আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। ক্লিয়ার? তা পরিষ্কারভাবে বুঝতে পারি এটা বোঝাচ্ছে কি কমপ্লিট সেন্স, এটা ছাড়া কিন্তু পুরো সেন্টেন্সটার মিনিং আসছে না। তাহলে এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। ওকে, আর এটা যেটা মনের ভাব প্রকাশ করছে না কমপ্লিটলি, তাছাড়াও সেন্টেন্সটা কমপ্লিট করতে সে সক্ষম না, পারছে না, তাকে বলবো নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন আসো নন ফাইনাইট ভার্ব কত ধরনের হতে পারে। ফাইনাইটটার ক্লাসিফিকেশনটা একটু বেশি বড়, আগে আমরা নন ফাইনাইটটা একটু দেখে আসি। তোমরা মনে করতে পারো যে ছোটবেলা থেকে তো অনেকবার শিখেছি ক্লাসিফিকেশন। ওকে, তো এত বলার দরকার কি? আসলে রাইট ফর্ম অফ ভার্বটা কি? ভার্বের সঠিক ফর্ম। ভার্বের অনেকগুলো রূপ আছে, তো রূপগুলো যদি আমি নাই চিনি তাহলে রূপটা কোথায় বসবে, কি করে বুঝবো? আমি যদি প্রিন্সিপালকে, সহকারী অধ্যাপককে, সহযোগী অধ্যাপককে, প্রভাষককে, অফিস সহকারীকে না চিনি, কাকে কোন চেয়ার দেবো কি করে বুঝবো? কোন চেয়ারটা কার জন্য, রাইট? একটা অনুষ্ঠান হচ্ছে বড় প্রোগ্রাম, সেখানে এমপি আছে, মন্ত্রী আছে, ডিসি আছে, এসপি আছে, অনেকে আসে। তো সেই বড় প্রোগ্রামটাতে আমি যদি নাই বুঝি কোন চেয়ারটা কার, কার রূপ কি, তাই যদি না জানি তাহলে কোন চেয়ারে কাকে বসাবো কি করে বুঝবো? সো আমাকে অবশ্যই ভার্বের রূপগুলো আগে চিনে নিতে হবে, তারপরে যার যার জায়গায় বসানোর চেষ্টা করতে হবে। ওকে, রুলে পরে যেতে হবে, আগে আমাকে বেসিকটা তৈরি করে নিতে হবে। ওকে, এখন আসো নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্বটাকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা হচ্ছে ইনফিনিটিভ, এটা সিরিয়াল মেনটেন করা খুব বেশি বড় জরুরি কিছু না। সিরিয়ালি অনেকে এখানে পার্টিসিপল লেখে, তারপর ডিরার, তারপর ইনফিনিটিভ, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। আমি প্রথমে এটা লিখতে পারি, প্রথমে পার্টিসিপল লিখতে পারি, ডিরার লিখতে পারি। আমার 3টা ফর্ম আছে কিনা সেটা হলো ব্যাপার, আমি ঠিকঠাক চিনি কিনা এটা হলো ব্যাপার। ওকে, ইনফিনিটিভ, তারপর আসো পার্টিসিপল। তারপরটা হচ্ছে জিরান। এই শব্দগুলোর সাথে তোমরা কম বেশি হাই স্কুল লেভেল থেকেই পরিচিত। হাই স্কুলে তোমরা অনেকটা ক্লাস পার করে এসছো, মোটামুটি কয়েকবার, প্রত্যেক ক্লাসে কয়েকবার করে হলেও শুনেছো ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান। কিন্তু অনেকেরই হয়তো এটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নাই। এখন চেষ্টা করছি আমি ক্লিয়ার ধারণা দেওয়ার। তোমরা যদি পড়ো তাহলে ক্লিয়ার ধারণা অটোমেটিক চলে আসবে, না পড়ো শুধু ক্লাস দেখার জন্য দেখো, কিছু শিখতে পারবে না। এখন দেখো ইনফিনিটিভ, ইনফিনিটিভটা কি? একটা নন ফাইনাইট ভার্ব। কোনগুলোকে আমরা ইনফিনিটিভ বলবো? ইনফিনিটিভের উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে। ইনফিনিটিভ হচ্ছে এই টাইপের ভার্বগুলো, অবশ্যই নন ফাইনাইট মানে অসমাপিকা। কেমন? আমি মার্কেটে একটা সুন্দর ড্রেস কিনতে চাই, আমি মার্কেটে যে একটা সুন্দর ড্রেস কিনতে চাই। খেয়াল করো, আমি মার্কেটে যে, 3টা ভার্ব এখানে চলে আসবে। তাহলে মার্কেটে যে এর ইংরেজি কি হবে? গোয়িং টু দ্য মার্কেট। ওকে, গোয়িং টু দ্য মার্কেট। তারপরে কি বলছি? আই ওয়ান্ট টু, কিনতে চাই বলেছি, টু বাই a beautiful dress। আচ্ছা, এখানে বলে রাখি ছেলেরা মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ এটা বিউটিফুল মানে মেয়েদের ড্রেসের কথা বলা হচ্ছে। ওকে, পরে ছেলেদের উদাহরণ দিয়ে দেবো। গোয়িং টু দ্য মার্কেট, আই ওয়ান্ট টু বাই আ বিউটিফুল ড্রেস। মার্কেটে যে আমি একটা সুন্দর ড্রেস কিনতে চাই। এখানে কয়টা
ভার্ব আছে, খেয়াল করো। একটা আছে আমি চাই, কিনতে যে, আমি চাই কিনতে যে। যে যখন বলছি কমপ্লিট হচ্ছে না, মার্কেটে যে, কি করব? কোশ্চেন থাকছে। তাহলে যখনই বলছি মার্কেটে যে, তখন এটাকে বলবো কি? নন ফাইনাইট, তাই না? এটা আমাদের নন ফাইনাইট ভার্ব। যখন বলছি আই ওয়ান্ট, আমি চাই, আমি এভরিথিং চাইতে পারি, শুধু জামা কেন, আমি যা ইচ্ছা চাইতে পারি। ওকে, এখনই যাদের অনলাইনে, যাদের মোবাইলে ইন্টারনেট কেনার জন্য এমবি নাই, মানে টাকা নাই, তখন ইন্টারনেট কিনবে, তার জন্য এখন অনেকেই কি চাই? টাকা চাই, অনেকেই এমবি চাই, অনেকেই এখন খাতা কলম চাই, অনেকেই বা একটু ঝালমুড়ি চাই, যে মুড়ি খাবো আর ক্লাস করবো। ওকে, তাহলে আমি চাই, অনেক কিছু চাইতে পারি, এগুলো এক্সটেনশন। ওকে, আই ওয়ান্ট, আমি চাই, তার এটা কমপ্লিট, সেন্টেন্স কমপ্লিট। এরপরে যাই চাই না কেন ওগুলো এক্সটেনশন, যেগুলো আমরা বলবো। কিন্তু যদি বলি মার্কেটে যে, সেন্স কমপ্লিট না, মার্কেটে যে, এখানে বসে থেকে যাচ্ছে কি করব, সেই কি করবোটা বলার পরে সেন্টেন্স কমপ্লিট হবে। এরপরে বলেছি কিনতে, কিচ্ছু লিখিনি, ধরো শুধু বলেছি একটা সুন্দর ড্রেস কিনতে, কিনতে বলেছি, বলছি যে একটা সুন্দর ড্রেস কিনতে, কিনবো বলিনি কিন্তু। ওকে, কিনবো যদি বলতাম তাহলে কমপ্লিট, কিন্তু যখন বলেছি একটা সুন্দর ড্রেস কিনতে, তার মানে এটা সম্পূর্ণ হলো না, আমার কিনতে কোথাও যেতে হবে, তাই না? একটা সুন্দর ড্রেস কিনতে টাকা লাগবে, একটা সুন্দর ড্রেস কিনতে মার্কেটে যাওয়া লাগবে, কিছু একটা লাগবে, সেই লাগবেটা হচ্ছে কোনটা? এই যে এইটা অথবা এইটা। ওকে, কিন্তু যখন আমি বলছি কিনতে, এটা কমপ্লিট করছে না, তাহলে এটা একটা নন ফাইনাইট ভার্ব। আর এটা কি? ফাইনাইট ভার্ব। কোনটা? ওয়ান্ট, ওয়ান্টটা ফাইনাইট, তাহলে এটা নিয়ে আমার এখন আর কোনো কথা বলার দরকার নেই। আমরা এখন আছি কিসে? নন ফাইনাইটে। দেখো নন ফাইনাইটে আমরা দুইটা রূপ পেয়েছি, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, আর একটা ভার্বের আগে, মেইন ফর্মের আগে ভার্বের বেস ফর্ম যেটা বাই, তার আগে টু যোগ করেছি, দুইটা ফর্ম পেয়ে গেলাম, তাই তো? নন ফাইনাইটের এখানে দুইটা ফর্ম পেয়েছি, কি কি? একটা হচ্ছে ভার্বের আগে টু ব্যবহার করেছি, টু যোগ করেছি, আর ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। ওকে, তাহলে এটার একটা নাম হবে, এটার একটা নাম হবে, স্বাভাবিক। একই জিনিস, একই শ্রেণীর মানুষ, মানুষ আমরা সব মানুষ, কিন্তু এক একজনের এক এক রকম নাম আছে। তো এই দুইটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু এর একটা নাম আছে, এরও একটা নাম আছে, তাই তো? আমরা এখানে শিখেছি কি? ইনফিনিটিভ আছে, পার্টিসিপল আছে, জেরান্ড আছে। এই দুটোর মধ্যে কোনটা কি, কি করে শিখবো? যেই নন ফাইনাইট ভার্বটার আগে আমাদের টু যোগ করতে হয়, টুটা যোগ করা লাগে, সেই ভার্বটাকে আমরা বলবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এটাকে বলবো আমরা ইনফিনিটিভ। ওকে, টু সহ ভার্বকে বলা হয় ইনফিনিটিভ, লিখে ফেলো। টু সহ ভার্বকে বলা হয় ইনফিনিটিভ, যে ভার্বের বেস ফর্মের আগে, অর্থাৎ যে ভার্বের আগে আমরা টু যোগ করি, সেটাকে বলা হয় ইনফিনিটিভ। আর এটা খুব সহজ ব্যাপার, এর আরো ফর্ম আছে, সেগুলো পরে আসবে। আগে আপাতত লিখো টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে। এখন দেখো এই ভার্বটার রূপ কেমন? গো, গোর সাথে আইএনজি যোগ করেছি আমরা, গোটা হলো মেইন ফর্ম, তার সাথে আইএনজি যোগ করেছি, তখন হয়ে গেছে গোয়িং। এই গোয়িংটা হচ্ছে কি? দুইটা ফর্ম আছে, হয় পার্টিসিপল হবে, না হলে জিরান্ড হবে। এখন এই দুটো জিনিসের শেখার খুব সহজ একটা বুদ্ধি আছে। এখন এটার নিচে যে ফর্মটা তোমরা লিখেছো, এই জায়গায় খেয়াল করো, ইনফিনিটিভের নিচে তোমরা লিখে ফেলো ব্র্যাকেটে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। পার্টিসিপলের নিচে লিখে ফেলো ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু, কিসের কাজ করে আর কি? পার্টিসিপলটা কিসের কাজ করে? এটা করে অ্যাডজেক্টিভের কাজ। ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন সেই ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তাকে বলা হয় পার্টিসিপল। এরপরে আসো, এটাতে লেখো ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন। এটা কি?
ভার্বের সাথে আইএনজি যোগ করার পর সে যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে বলা হয় জিরান। এই জায়গাটা তাহলে এইটা আমাদের জানতে হলে একটুখানি কথা বলে নিতে হবে নাউনটা কি আর অ্যাডজেক্টিভটা কি। নাউন হচ্ছে যে কোনো কিছু নাম বোঝায়। এখানে বলতে পারো আমি যেখানে ক্লাস নিচ্ছি এখানে একটা হোয়াইট বোর্ড আছে, এটা একটা কিছু নাম, আমার একটা নাম আছে, আমার হাতের একটা নাম আছে, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, এখানে এই যার উপর রেখেছি এই বোর্ডটার একটা নাম আছে, পুরো বিল্ডিং এর একটা নাম আছে, লাইটের নাম আছে, যেটাতে ভিডিও করছি তার একটা নাম আছে, এভরিথিং। প্রত্যেকটা জিনিসের আমরা কেউ না কেউ কোনো কিছু নামে ডাকি, এই নামগুলোকে বলা হয় নাউন। ক্লিয়ার? আর অ্যাডজেক্টিভটা হচ্ছে এরকম যে এই যে আমরা নামগুলো বললাম অনেক কিছুর অনেক নাম আছে, সেই নামগুলোর যারা মডিফাই করে অর্থাৎ বিশেষায়িত করে, যেমন ধরো এর নামটা কি হোয়াইট বোর্ড, রাইট? নর্মালি এর নাম হচ্ছে একটা বোর্ড, এর নাম বোর্ড, কিন্তু যখন আমি বলছি কেমন বোর্ড, হোয়াইট বোর্ড, নাম হচ্ছে বোর্ড, তাকে যখন বলছি হোয়াইট বোর্ড, হোয়াইটটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নামকে ওই নামটাকে স্পেশাল ভাবে কিছু বলছি, স্পেশালাইজ করছি। হতে পারে এটা কি কালি, এটা তো মার্কার, পেন, এক ধরনের পেন, কেমন পেন, মার্কার পেন, ওকে? তখন ওই মার্কারটা এ এক ধরনের পেন, পেন হচ্ছে নাউন, কিন্তু যখন বলবো মার্কার পেন তখন মার্কারটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। যখন বলছি আমি যেটা নিচ্ছি এটা হলো ক্লাস, ওকে? ক্লাস ডেলিভারি দিচ্ছি, কি ক্লাস, ইংলিশ ক্লাস, যখন ইংলিশ ক্লাস হচ্ছে তখন ইংলিশটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি যে নাউন হচ্ছে সব কিছু নামকে বোঝায়, আর অ্যাডজেক্টিভটা হচ্ছে ওই নামগুলোকে যারা বিশেষায়িত করে, স্পেশাল ভাবে কিছু বলে, সেই নাম সম্পর্কে স্পেশাল কিছু বলে, কয়টা আছে, কি ধরনের, কেমন, কি রঙের, ওকে? এই জিনিসগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে এখন দেখতে হবে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে নাকি নাউনের কাজ করছে, আর নাউনটা কিরকম, কোনো কিছু নাম। তো এখন দেখো এখানে আছে গোয়িং টু দ্য মার্কেট, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে অবস্থাও বোঝায়, নাউনের একটা অবস্থা। এখানে দেখো মার্কেটে যে, এইখানে যে এটা একটা অবস্থা বোঝাচ্ছে, এটা কিন্তু আমরা নাউন বলতে পারি না। যদি বলতাম মার্কেটে যাওয়া আমার একটা প্যাশন, ওকে? মার্কেটে যাওয়া অনেকেরই প্যাশন থাকে, অনেক মেয়ে মানুষের প্যাশন থাকে, বেশিরভাগ মেয়েদেরই একটু মার্কেটে যাওয়ার আগ্রহটা বেশি থাকে, একটা শখ থাকে যে যে কোনো কারণেই মার্কেটে যাব। তো মার্কেটে যাওয়া, যদি বলতাম মার্কেটে যাওয়া আমার প্যাশন, তখন কি হতো, এই যাওয়াটা এর মিনিংটা কি হয়ে যেত, যাওয়া, এটা অবস্থা বোঝাতো না, কিন্তু এটা একটা নাম বোঝাতো, কিসের, একটা কাজের নাম, যাওয়ার নাম, ওকে? একটা কাজের নাম বোঝাতো, তখন সেটা হয়ে যেত কি, ওই গোয়িংটা হয়ে যেত নাউন, নাউনের কাজ করছে, তখন সে হয়ে যেত জিয়ান। কিন্তু এখানে একটা অবস্থা বোঝাচ্ছে যে, ওকে? সে একটা অবস্থার মধ্যে আছে, কি, যে যাচ্ছে, এই অবস্থার মধ্যে আছে। ক্লিয়ার? আরো ক্লিয়ার করি, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পার্টিসিপল। আরেকটা উদাহরণ দিলে তোমাদের পার্টিসিপুলার জিরান ইনশাআল্লাহ একবারে ক্লিয়ার হয়ে যাবে। গোয়িংটাকে আমরা বলবো পার্টিসিপল, কেন, ও অ্যাডজেক্টিভের কাজ করছে। সরি, বুঝতে টাইম লেগে যাচ্ছে, ওকে? এখন আসো একটা ছোট্ট উদাহরণ দিই। ওকে, খাতা কলমে লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। ফ্লাইং ইজ এ রেগুলার অ্যাক্টিভিটি অফ এ বার্ড। এখানে খেয়াল করো ফ্লাইং আছে, ফ্লাইটা কিন্তু একটা ভার্ব,
ইজ একটা ভার্ব। এখানে কমপ্লিট সেন্স কোনটা? এটা কমপ্লিট সেন্স, এটা ফাইনাইট ভার্ব, এটা নিয়ে আমাদের এখন কোনো কথা বলার দরকার নেই। আমরা আছি নন ফাইনাইট নিয়ে। ফ্লাইং এটা একটা ভার্ব, কিন্তু উড়া, উড়া হয় একটা পাখির রেগুলার অ্যাক্টিভিটি, আচ্ছা রেগুলার অ্যাক্টিভিটি, এটা নিয়মিত কাজ। ওকে, এখন আমরা আসি ফ্লাইং ইজ এ রেগুলার অ্যাক্টিভিটি অফ এ বার্ড, এটা হচ্ছে নিয়মিত কাজ, রেগুলার কাজ আর পাখির। তাহলে উড়া, এটা আমরা বাংলা বলছি কি? উড়া। একটা কাজের নাম বলছি না, উড়ে, উড়ে যাচ্ছে, উড়ন্ত, এসব কিন্তু বলিনি, আমি বলছি উড়া, মানে একটা কাজের নাম। তাহলে এটাকে একটা নাম বলছি, যে কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাম। তাহলে আমরা প্রথমত বুঝতে পারছি এই ভার্বটা কার কাজ করছে? অবশ্যই নাউনের কাজ করছে। আর নাউনের কাজ করছে প্লাস ফ্লাই এর সাথে আইএনজি যোগ করেছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কার কাজ করছে? নাউনের। তাহলে এটার নাম কি হয়ে যাবে? অবশ্যই জিরান। Secondly, I like flying bird. আমি উড়ন্ত পাখি পছন্দ করি। আমি পছন্দ করি, যে কোনো কিছু হতে পারে, তার একটা কমপ্লিট সেন্স, এটা হলো ফাইনাইট ভার্ব। কিন্তু ফ্লাইং বার্ড যখন বলছি, এটাও কিন্তু একটা ভার্ব, এটার সাথে দেখো আইএনজি যোগ আছে। তাহলে আইএনজি যোগ করা নন ফাইনাইট দুইটা রূপ পেলাম, একটা হচ্ছে ফ্লাইং ইজ ইরেগুলার, এখানে এটাও দেখতে এক, এটাও দেখতে একই, কিন্তু কাজ হচ্ছে দুই রকম। এইটার কাজ হয়ে যাচ্ছে নাউনের মতো উড়া, মানে কাজের নাম, আর এটা হয়ে যাচ্ছে কি ফ্লাই এর সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ, দেখতে একই কিন্তু কাজ হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভের মতো। কেন? উনি বসেছেন একটা নাউনের আগে, বার্ড একটা পাখি একটা সৃষ্টির জাতির নাম, শ্রেণীর নাম, আল্লাহর সৃষ্টির একটা শ্রেণীর নাম বার্ড। ওকে, সেই বার্ডটাকে মডিফাই করছে, বিশেষায়িত করছে। কেমন পাখি? উড়ন্ত পাখি। আমি বলতে পারি মরা পাখি, আমি মরা পাখি পছন্দ করি, আমি তাজা পাখি পছন্দ করি, আমি গাছে বসা পাখি পছন্দ করি, আমি খাবার খাওয়া পাখি পছন্দ করি, আমি মা পাখি পছন্দ করি। অ্যাজ ইউ লাইক, যেটাই হোক, আমি যাই পছন্দ করি না কেন, আমি একটা পাখিকে স্পেশালাইজ করছি এই শব্দটা দিয়ে। তার মানে অবশ্যই এটাকে একটা পাখিকে, অর্থাৎ একটা নাউনকে স্পেশালাইজ করছি এই শব্দটা দিয়ে। এই শব্দটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, কিন্তু চেহারা কেমন? ভার্বের সাথে আইএনজি যোগ, এর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, কিন্তু ও কাজ করছে নাউনের, একটা কাজের নাম বোঝাচ্ছে, আর ও কাজ করছে অ্যাডজেক্টিভের, ও নাউনকে মডিফাই করছে, নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, কেমন পাখি। ওকে, কেমন অবস্থার পাখি? উড়ন্ত পাখি। তাহলে এটাকে আমরা বলে দেব কি? অবশ্যই বলবো পার্টিসিপল। ওকে, এই জায়গা পর্যন্ত আমরা যেটুকু শিখেছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করো বাসাতে এগুলো একটু প্র্যাকটিস করা। রাইট ফর্ম অফ ভার্বটা আসলে এমন একটা টপিক, এই টপিকটা যদি তুমি কমপ্লিটলি শিখে যাও, যেহেতু ভার্বটা হচ্ছে সেন্টেন্সের হার্ট, সেন্টেন্সের জীবন বলা যায়, তাই ভার্বটাকে তুমি যত ক্লিয়ারলি বুঝবা, গ্রামারটা তোমার মাথায় ততটাই ক্লিয়ারলি ঢুকে যাবে, কোনো জায়গায় তুমি আটকাবে না। তো গ্রামারটা শিখতে হলে আসলে একসাথে যদি টোটালটা মাথায় ঢুকাও, আসলেই তুমি বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা একসাথে অনেক মাথার মধ্যে নিয়ে কিন্তু হ্যারেস হয়েছি, কমপ্লিটলি বুঝতে পারিনি। যখন ছোট ছোট করে নিজে নিজে বোঝার চেষ্টা করেছি, তখনই পেরেছি, আর তখনই স্যারকে কোশ্চেন করার সুযোগ পেয়েছি। তো আমরা যেটুকু এখন শিখলাম, এইটুকু বাসাতে একটু প্র্যাকটিস করি। আর কোনো কোশ্চেন থাকলে প্লিজ আমাকে অনলাইনে নক করো, মেসেঞ্জারে মেসেজ করো যে ম্যাডাম আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমাকে আরেকটা উদাহরণ দেন অথবা আরেকটু বোঝাই দেন। আমি অনলাইনে চেষ্টা করব তোমাদের বোঝাই দেওয়ার। আর এই ক্লাসটা সামনের ক্লাসে একটু রিভিউ করে তারপরে সেকেন্ড টার্মে চলে যাব। আমরা ভার্বের ক্লাসিফিকেশন শেষ করে তারপরে রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস কমপ্লিটলি মাথায় ঢোকানোর চেষ্টা করব। অবশ্যই ক্লাসগুলো রেগুলার করো, তাহলে খুব সহজে তোমরা শিখতে পারবে। ওকে, ভালো থেকো সবাই, অবশ্যই বাড়িতে থেকো, বাইরে যেও না, এই মুহূর্তটা খুব
টার্নিং একটা পয়েন্ট, টার্নিং সময় যাচ্ছে আমাদের জন্য, করোনার সময়। এই সময়টা কোনো রকম আমরা বাসাতে বসে যে যা ভালো পারি সেটা করার চেষ্টা করি। ক্লাসগুলো অবশ্যই করব, তার সাথে সাথে শুধু ক্লাস করলে তো আর জীবন চলে না, তার সাথে আরো কিছু করতে হয়। সেটা কি, তুমি যদি কোনো ভালো হাতের কাজ করো মেয়েরা, সেগুলো করো। যারা ছেলেরা অন্যান্য কাজ পারো, কেউ কেউ কম্পিউটার শিখে নিতে পারো, আইটি সেক্টরে ডেভেলপ করতে পারো। এই জিনিসগুলো শিখে নাও, তোমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। সো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থেকো, আর সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।